আমি বলতে পারতেছি না। মাইলস্টোন ট্র্যাজেডিতে বাড়ছে প্রাণহানি। শিক্ষার্থী জারিফ সহ আরও দুজনের মৃত্যু। বার্ন ইনস্টিটিউটের ছাড়পত্র পেয়ে বাসায় ফিরল 2 শিশু। ডাক্তার অনেক সাহস দিলে যাওয়া ভালো হয়ে যাবে আসে, কিন্তু আজকে তো ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে। দোয়া করি প্রত্যেকটা সন্তানকেই তার বাবা মার কোলে ফিরে দেখ সুস্থ অবস্থায় যত দ্রুত সম্ভব। এখনও ট্রমা কাটেনি শিক্ষার্থীদের। আপাতত বন্ধই থাকছে স্কুল। কাউন্সেলিংয়ের পর শিক্ষা কার্যক্রম শুরুর পরামর্শ অভিভাবকদের। আমাদের ক্লাসরুমটা পুড়ে গেছে, অনেক কিছু। সবাই এখন মানসিকভাবে অনেক ভেঙে পড়ছে। আমরা যারা ফেস করছি, যে টিচারগুলো দেখছে, তাদের পক্ষে এই ট্রমা ভুলা কখনো সম্ভব না। আতঙ্কটা ভাঙলে তারপরে স্কুলটা চালু করলে সবচেয়ে ভালো হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফ্যাসিবাদীদের ভোট ভণ্ডুলের অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। সুষ্ঠু নির্বাচন আয়োজনে দলগুলোর সহযোগিতা কামনা। পাশে থাকার ঘোষণা নেতাদের। বিদেশ থেকে ভাড়া করে লোক এনে দেশ পরিচালনার সম্ভব নয়। রাজনৈতিক সংস্কৃতি না পাল্টালে সংস্কারেও লাভ নেই বলছে বিএনপি। ঐক্য নিয়ে আক্ষেপ জামায়াতের। গণ অভ্যুত্থানের সময় পুলিশ হত্যার দায় এনসিপির উপর চাপানোর চেষ্টা চলছে, মন্তব্য নাহিদ ইসলামের। ৭২-এর সংবিধান রক্ষার চেষ্টা রুখে দেওয়ার ঘোষণা। নির্বাচনে এআই ব্যবহার নিয়ে দুশ্চিন্তায় সিইসি। অস্ত্রের চেয়েও মারাত্মক আখ্যা। ভোটের আগেই লুট হওয়া সব অস্ত্র, অবৈধ অস্ত্র উদ্ধারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং মোহাম্মদপুরে বোনের বাসায় বেড়াতে আসেন ভাই। দিনে দুপুরে মোবাইল ছিনিয়ে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা। জড়িত কিশোর গ্যাং সদস্যদের ধরতে অভিযানে পুলিশ। মাইলস্টোন ট্র্যাজেডির বিভীষিকাময় দুপুর পেরিয়ে গেছে 5 দিন আগে। এখনও থামেনি কান্না, কমেনি আহাজারি। জাতীয় বার্ন ইনস্টিটিউটের শিক্ষার্থী জারিফ ও অফিস সহায়ক মাসুমা মারা গেছেন। বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন প্রায় অর্ধশত। সরকারি তথ্য অনুযায়ী প্রাণহানির সংখ্যা 35, যার মধ্যে এখনও পরিচয় মেলেনি একজনের। বিমান দেখে আকাশে উড়বার স্বপ্ন আর কোনোদিন বাস্তব হবে না মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার শিকার শিক্ষার্থীদের। 5ম দিনে এসে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চলে গেল 7ম শ্রেণীর ছাত্র জারিফ। 40% পোড়া শরীর নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিল 13 বছরের শিশুটি। 22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে। এই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে মৃত্যুর কাছে হেরে যাওয়া অফিস সহায়ক মাসুমা হয়েছিলেন 90% দগ্ধ। মর্মান্তিক এই দুর্ঘটনার সাক্ষী হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসা নিচ্ছেন প্রায় অর্ধশত। এখন ওনার শরীরে পুরোটাই ব্যান্ডেজ করা, শুধু মুখের একটা অংশ যেখানে পড়ানো ছিল ওই অংশটা শুধু খোলা আছে, আদারওয়াইজ সব অংশ ব্যান্ডেজ করা। আয়া হিসাবে বাচ্চাদের ছুটি হয়েছে, গার্জিয়ানের দিতে যায়া আমার ওয়াইফ বিমান দুর্ঘটনায় আজকে 26 তারিখ 11:15 বাজে উনি দুনিয়াতে চলে গেছে। 2টা সন্তান সামনে ভবিষ্যতে আগানোর জন্য অনেক স্বপ্ন ছিল, স্বপ্নগুলি সব ভাঙিয়া গেছে। আমি জানি না ছেলে সন্তানের মানুষ করতে পারে কিনা। ঘটনার 5 দিন কেটে গেলেও এখনো নিহতদের স্মৃতিচারণায় ভারী হয়ে আছে আকাশ। আর চিকিৎসাধীনদের সুস্থতার প্রার্থনা স্বজনদের, কেননা এখনো আইসিইউর বেডে কাতরাচ্ছেন বেশ কয়েকজন। সেখান থেকেও আদৌ তাদের ফেরানো যাবে কিনা তা নিয়ে সন্দিহান চিকিৎসকরা। নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে, 2 জনই বাচ্চা। কোনো পেশেন্টের কাছ থেকে কোনো ব্যক্তিগতভাবে সহায়তা নেওয়া হচ্ছে না, সমস্ত কিছুই সরকারিভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। ভুক্তভোগী আর সচেতন নাগরিক শ্রেণীর প্রশ্ন, কে নেবে মর্মান্তিক এই দুর্ঘটনার দায়? অপরিকল্পিত নগরায়নের বলি কেন হতে হলো এই ছোট্ট সোনামণিদের? ডাক্তার অনেক সাহস দিলে যাওয়া ভালো হয়ে যাবে আসে, কিন্তু আজকে তো বিমান এই লোক বসতি এলাকা দিয়ে চালানো উচিত হয় নাই। মাইলস্টোনের এই
ট্র্যাজেডি যেন আর কোনো প্রতিষ্ঠানে না ঘটে, স্বপ্ন দেখতে দেখতে কেউ যেন দুঃস্বপ্নে হারিয়ে না যায়, পুনরাবৃত্তি না ঘটে এমন কিছুর সেই চাওয়া সবার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ 2 শিশু। বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পায় আয়ন খান ও রাফসি আক্তার রাফিয়া। বাড়ি ফেরার সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন বাবা মা। যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মৃত্যুপুরীতে পরিণত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। নিভে গেছে অনেক ক্ষুদে শিক্ষার্থীর জীবন, মারা গেছেন অভিভাবক, শিক্ষক, কর্মচারীও। দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অনেকে। প্রতিদিনই ঝরে যাচ্ছে নতুন নতুন প্রাণ। শোকের মধ্যেই স্বস্তির খবর, সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরল 2 শিশু। মাইলস্টোন স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্র আয়ান খান। বিমান দুর্ঘটনায় পুড়ে যায় তার হাত ও কান। 6 দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার ছাড়পত্র পেয়ে বাবা মায়ের সঙ্গে বাড়ি ফিরে গেছে। আল্লাহ পাক আমার সন্তানকে যেভাবে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিয়েছে, প্রত্যেকটা সন্তানকে সুস্থ অবস্থায় ফিরে। এদিন ক্ষুদে শিক্ষার্থী রাফসি আক্তার রাফিকেও ছাড়পত্র দিয়েছে বার্ন ইনস্টিটিউট। চিকিৎসকরা জানান, আগামী 1 সপ্তাহে আরও অন্তত 10 জনকে ছাড়পত্র দেওয়া হতে পারে। কোনো পেশেন্টের কাছ থেকে কোনো ব্যক্তিগতভাবে সহায়তা নেওয়া হচ্ছে না, সমস্ত কিছুই সরকারিভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। অন্তত আগামী সপ্তাহের মধ্যে আমরা আশা করছি আরও 10 জনকে অন্তত আমরা রিলিজ দিতে পারবো ইনশাল্লাহ। চীন, সিঙ্গাপুর ও ভারতের চিকিৎসক দলের সঙ্গে সমন্বয় করে দগ্ধদের চিকিৎসা চলছে বলে জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক। কোনো পার্থক্য নাই। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে দগ্ধ রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা। রাত 9:30টার কিছু পরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় বিমান দুর্ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতে চিকিৎসকদের সর্বোচ্চ সেবা দেওয়ার আহ্বান জানান। পরে রাত 10:30টার দিকে পরিদর্শন শেষে বার্ন ইনস্টিটিউট থেকে বের হয়ে যান প্রধান উপদেষ্টা। অন্য প্রসঙ্গ, নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখিয়ে দিতে ফ্যাসিবাদ বিরোধী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব রাজনৈতিক দলের সহযোগিতার আহ্বান তার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও 14টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শনিবার বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হলেই নানা ষড়যন্ত্র সামনে আসছে। ঐক্যবদ্ধভাবে সেসব ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জানান ডক্টর ইউনুস। কয়েকটি রাজনৈতিক দলের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা বৈঠক শেষে নেতারা জানান, জুলাই সনদ ঘোষণার পাশাপাশি দ্রুতই ভোটের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। সরকারি প্রতিষ্ঠান থেকে ফ্যাসিবাদের দোসরদের না সরালে সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা আসতে পারে বলেও শঙ্কা প্রকাশ তাদের। সনদের সাথে নির্বাচন কবে হবে, প্রক্রিয়া কি হবে, এগুলোর পরিষ্কার অফিশিয়াল ব্রিফিং উনার তরফ থেকে আমাদের জন্য এবং জাতির জন্য পরিষ্কার করে জানানো হবে। তিনি বলেছেন 2-3 দিনের মধ্যে আমরা একটা সুখবর দেখতে পাবো। 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। আমার কেন জানি মনে হচ্ছে সরকারের ভিতর আরেকটি সরকার অবস্থান করছেন, যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই উন্নতি ঘটানো যাচ্ছে না। দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আপত্তিও জানায় বেশ কয়েকটি রাজনৈতিক দল। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় দেশপ্রেমিক জনতা কেউই ভালো চোখে নিচ্ছে না। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারের অফিসের কোনো প্রয়োজন নেই। এছাড়াও দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং রাজনৈতিক অস্থিরতা কমাতে সব দলের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার কথাও বলা হয় বৈঠকে। সব সমস্যার সমাধান হবে। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। বিদেশ থেকে ভাড়া করে লোক এনে দেশ পরিচালনা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিতের জন্যই নির্বাচন চায় বিএনপি।
সামাজিক মাধ্যম ব্যবহার করে মব তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে শত সংস্কার করেও লাভ হবে না। জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক জিয়া পরিষদের আলোচনা সভা, যাতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন সংস্কার, নির্বাচন সহ নানা প্রসঙ্গে। কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, কিছু লোক বৈঠক করে সংস্কার করলেই হয় না, এটি একটি প্রক্রিয়ার বিষয়। পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। কতগুলো বৈঠক করে আপনার সংস্কারে কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল, সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। সিডাপ মিলনায়তনে আলাদা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, সমাজকে গ্রাস করে ফেলছে সামাজিক যোগাযোগ মাধ্যম, এর মাধ্যমেই তৈরি হচ্ছে মব। সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়ার যে একটা ভয়াবহতা এই সমাজকে গ্রাস করে ফেলছে, এটা আপনারা কতটুকু উপলব্ধি করছেন আমি জানি না। মানে সরকারের উপদেষ্টার মধ্যে এখানে আছেন, ওনারা খুব ভালো করে উপলব্ধি করছেন যে আপনার যে মব তৈরি করার যে ব্যাপারটা, কিভাবে সরকারকে আপনার মাধ্যমে জানবো। আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে শত সংস্কার করেও লাভ হবে না বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মবের বিরোধ করেও তাকে রেসপেক্ট দেখাতে হবে, তার প্রতি সহনশীল হতে হবে। দিস ইজ ডেমোক্রেসি। বাংলাদেশে 100 সংস্কার করে কোনো লাভ হবে না যদি বাংলাদেশের পলিটিক্যাল কালচার চেঞ্জ না হয়। 100 সংস্কার করে কোনো লাভ হবে না। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শহীদ ফায়েজের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন ও ঐকমত্য কমিশনের কার্যক্রমে অগ্রগতি না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ স্মরণ সভায় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করতে পারলে ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে। জুলাই শহীদদের প্রতি রাষ্ট্র এবং রাজনৈতিক দলের দায়বদ্ধতা সঠিকভাবে পালন করা হয়নি, তাই শহীদ পরিবারের সদস্যদের চাকরি দিয়ে পুনর্বাসন করা প্রয়োজন বলে জানান জামায়াতের আমির। সরকার ঐকমত্য কমিশন গঠন করেছেন, সেখানে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আলোচনা হচ্ছে, কিন্তু অগ্রাধিকার পড়ে আছে পিছনে, সেটা হচ্ছে না। তারা জুলাই সনদের কথা বলেছেন, এটি তো বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির সনদ। এটা তো শুধু শহীদ পরিবারের জন্য প্রয়োজন নেই, এটা ইন্ডিভিজুয়ালি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য প্রয়োজন। জল্লাদ সরকারের হাত থেকে যারা মুক্তি এনে আমাদের হাতে তুলে দিল, আমরা ভুলে যাচ্ছি কেন তাদেরকে? ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। আগামীর প্রজন্ম আমাদের কাছ থেকে কড়ায় গণ্ডায় তার হিসাব নেবে। পুলিশ হত্যার দায় এনসিপির উপর চাপানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ৭২-এর সংবিধান রক্ষায় একটি মহল মাঠে নেমেছে অভিযোগ করে চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দুপুরে মৌলভীবাজারে জুলাই পদযাত্রায় একথা বলেন নাহিদ। অন্তর্বর্তী সরকারের কিছু কর্মকাণ্ডের সমালোচনাও করেন অন্য নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা তুলে ধরে জেলায় জেলায় ছুটছেন কেন্দ্রীয় নেতারা। শনিবার মৌলভীবাজারে জুলাই পদযাত্রায় ঢল নামে মানুষের। জেলা শহরের শহীদ মিনার থেকে কর্মসূচি শুরু হয়ে বেড়ির পাড়ে পথসভার মাধ্যমে শেষ হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আখতার হোসেন। বলেন, এখন থেকে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের চরিত্র জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার লড়াই করছে এনসিপি। উপদেষ্টাদের সবকিছু হয়েছে, বড় বড় মাফিয়াদের সবকিছু হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল হয়েছে, কিন্তু আমার যারা ছাত্র ভাই বাংলাদেশে তাদের কোনো ব্যবস্থা হয় না। এই বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করবে, যারা জনগণের প্রতিনিধিত্ব করবে, তাদের সকলকে
জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে। ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করতে মাঠে নেমেছে একটি মহল। এই চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, পুলিশ হত্যার দায় এনসিপির উপর চাপানোর চেষ্টা চলছে। 1947 সালের আজাদীর লড়াই, 1971-এর স্বাধীনতা সংগ্রাম এবং 24-এর গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া থাকবে এবং এই সংবিধানে সকল জাতি ধর্মে সকলের সমান অধিকার নিশ্চিত করা হবে। সেই নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তি। ৭২-এর সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠী রাজপথে নেমছে। ৭২-এর সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিয়ে মুজিববাদী সংবিধান প্রতিষ্ঠা করার চক্রান্ত। এনসিপি সম্প্রীতির রাজনীতি করে, এই আদর্শ পুরো দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে দেওয়ার কথা জানান দলটির নেতারা। এই পুলিশ হত্যার দায় আমাদের অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। আমিনুল ইসলাম, সময় সংবাদ। আগামী নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। খুলনায় ইসির প্রস্তুতি ও করণীয় নিয়ে মত বিনিময়ে একথা বলেন সিএএমএম নাসির উদ্দিন। এ সময় নির্বাচনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন মডার্ন একটা যুগে এটা একটা মডার্ন থ্রেট আমি বলবো এটাকে। এটা অস্ত্রের চাইতেও মারাত্মক। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি কিভাবে এটা অ্যাড্রেস করা যায়। নির্বাচন ব্যবস্থার উপরে মানুষের যে আস্থা ফিরিয়ে আনা, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। স্বচ্ছতা যদি এনশিওর করা যায় তো মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয়। এটা একটা আমাদের একটা চেষ্টা থাকবে। নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, উপকূল সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে বিপাকে মানুষ। জোয়ারের কারণে নদ নদীর পানি বেড়েছে 2 থেকে 3 ফুট, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। বৈরী আবহাওয়ার কারণে গুড়ি গুড়ি বৃষ্টি, সাগর উত্তাল, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় সাগর ও নদীবন্দর সহ উপকূলীয় এলাকায় 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে স্থানীয় আবহাওয়া অফিস। দুর্ঘটনা এড়াতে মাছ ধরা ট্রলারগুলোকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। এদিকে নিম্নচাপ ও অমাবস্যার জোয়ের কারণে নদ নদীর পানি 2 থেকে 3 ফুট বেড়েছে। এতে জোয়ারের পানির তোড়ে কুয়াকাটা সমুদ্র সৈকতের সিবিচ সড়কের প্রায় আধা কিলোমিটার এলাকা ভাঙনের কবলে পড়েছে। প্লাবিত হয়েছে চরাঞ্চল সহ নিম্নাঞ্চল। কিছু কিছু এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়িবাঁধ। ভাঙনের আতঙ্কে আছেন বাসিন্দারা। ফসলি জমির পাশাপাশি পানি উঠে গেছে বসতবাড়িতেও। নিম্নাঞ্চলের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে পানিবন্দী মানুষকে। এদিকে টানা বৃষ্টিতে অনেক শিক্ষা প্রতিষ্ঠানেও পানি ওঠায় ব্যাহত হচ্ছে পাঠদান। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।